আরু লক্ষ্য করল মিনহাজ সাহেব নিঃশব্দে ওনার নিজের রুমে ঢুকে গেলেন। অন্যদিন সকলকে উদ্দেশ্য করে গুড মর্নিং বলে আজকে তাও বলেননি। এমনিতেই ওনার মুখ দেখে বোঝাই আবশ্যক যে এমন কিছু হয়েছে যার জন্য ওনার মনটা খারাপ। আরু ভাবল এখন হয়তো ওনাকে বিরক্ত করা ঠিক হবে না, উনাকে কিছুটা সময় দেওয়া উচিত নিজেকে সামলানোর জন্য। খানিকটা সময় পর ওনার মুড কিছুটা ঠিক হলে ওনার সাথে না হয় কথা বলা যাবে, আর তখন কথায় কথায় ওনাকে জিজ্ঞাসাও করা যাবে যে ওনার কি হয়েছে। যদি ওনার একান্তই ব্যক্তিগত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আরু কখনোই উনাকে বেশি ঘেঁটে জানতে চাইবে না যে আসলে কি হয়েছে। দিনের পর দিন নিজেকে নিহান প্রমাণ করার জন্য, নিহান হয়ে ফেম তৈরি করার জন্য এই নায়কের অভিনয় করতে করতে রোজদিনের এই ব্যস্ততা ভরা শুটিংয়ের জীবনযাত্রা ঝাঁপিয়ে উঠেছে আরিশ। কবে যে সব অভিনয়ের দিন শেষ হবে সেই দিনের অপেক্ষায় আছে আরিশ। ও নিজে স্বাভাবিক মানুষদের মতো স্বচ্ছন্দভাবে আর প্রাণোচ্ছল হয়েই থাকতে ভালোবাসে। অভিনেতাদের জীবনটা ততটাও সহজ নয় যতটা তাদেরকে দেখে মনে হয়। প্রতিনিয়ত কত রং চং মেখে নিজেদের চেহারার পরিবর্তন করে প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয়। এই জীবনে ক্লান্ত আরিশ অনেকটা দায়ভার সারার মতো করেই কোনো রকমে অভিনয়টা করে। এই শুটিং যে ওর জীবনের কতটা অবদান রাখে তা ও কখনোই বলে ব্যাখ্যা করতে পারবে না। অনেকটা ঠেলায় পড়ে শুটিং করে আরিশ। শুটিং শেষে প্রত্যেক দিন রাতে ফেরে আরিশ। রোজ মধ্যরাতের একাকী নির্জনতায় আরুষি আর আরশিয়ানের কথা ভাবে। রোজ ব্যালকনিতে মধ্যরাত অবধি জোছনা বিলাস করে আর ওর পাশের ফাঁকা স্থানে আরু আর আরশিয়ানকে কল্পনা করে। 5 বছর আগে সেদিন আরিশ আরুর হাত ধরে ছেড়ে চলে এসেছিল ঠিকই, কিন্তু আরুর জীবন থেকে দূরে সরে যাওয়ার জন্য নয়, বরং ইলমাজের মাঝে লুকিয়ে থাকা সত্যতা জানার জন্য। আরিশ জানত যে আরুর প্রাক্তন ইলমাজ আর আরুর মাঝে আরিশের জন্যই সমস্ত দূরত্ব তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ আরু আরিশকে কখনোই সহ্য করতে পারত না। কিন্তু দিন দিন আরুর ব্যবহারে আরিশ বুঝতে পেরেছিল যে আরুর মনে ঘৃণার কালো মেঘ সরে গিয়ে আরিশের জন্য ভালোবাসার অনুভূতি তৈরি হচ্ছে। আরিশ আরুর ভালোবাসার কথা আরুর মুখ থেকে শুনতে চেয়েছিল। আরিশ সেদিন ইলমাজের বাসায় গিয়েছিল এটা বলার জন্য যে সে আর যাই হোক আরিশের পক্ষে আরুকে হারানো সম্ভব নয়। কিন্তু সেই কথা ইলমাজের কান অবধি পৌঁছানোর পূর্বেই আরিশ মৃন্ময়ীকে দেখল। পরে ইলমাজের কাছ থেকে জানতে পারল যে ইলমাজ এখনও আরুকে চাই এবং তার বাসায় মৃন্ময়ী বলে যে মেয়েটা থাকে সে বিগত 1 বছর ধরে ইলমাজের দেখাশোনা করার কাজে আছে। আরিশের জানামতে একটা ছেলে খুব বেশি দিন একটা মেয়ের থেকে দূরত্ব বজায় করে থাকতে পারে না, তাও আবার মেয়েটি আর ছেলেটি যদি একই বাসায় থাকে। আরিশ নিজেই আরুর এত কাছে থেকে আরুর কাছ থেকে অনেক কষ্টে দূরত্ব বজায় রেখে চলে, আর সেখানে মৃন্ময়ী ইলমাজের সাথে দীর্ঘ 1 বছর ধরে রয়েছে। তাছাড়া মৃন্ময়ী যথেষ্ট সুন্দরী একজন মহিলা, তাকে দেখে ইলমাজের আকৃষ্ট না হওয়ার কোনো কারণই আরিশ সেদিন দেখিনি। খানিকটা হলেও ইলমাজের উপর সন্দেহ জন্মেছিল আরিশের। সেদিন মৃন্ময়ীর গভীর চাহনি আরিশ ভালোভাবে লক্ষ্য করেছিল। তার চাহনি সাধারণ কোনো চাহনির মতো নয়, প্রিয় মানুষের থেকে কোনো হুকুম শোনার জন্যই সেই প্রতীক্ষারত চাহনি। মৃন্ময়ী যেন দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে ইলমাজের হুকুমের, যা অক্ষরে অক্ষরে পালন করলেই তর সার্থকতা। তাছাড়া ইলমাজের সাথে মৃন্ময়ীর কথা বলার ধরন এবং মৃন্ময়ীর হাবভাব দেখে আরিশের খানিকটা সন্দেহ হয়েছিল। সাধারণত মানুষ যখন কোনো মিথ্যা কথা বলে তখন তার বলার সময় তার গলার স্বরটা সামান্য হলেও কম্পিত হয়। ইলমাজের ও সেদিন হয়েছিল। কথায় বলে 10টা মিথ্যার সাথে একটা সত্য মেশালে সে সত্যটা মিথ্যা হয়ে যায়। হিমু তেমনি মানুষ যতই একটা মিথ্যাকে পরিষ্কার এবং সাবলীল কণ্ঠে বলার চেষ্টা করুক না কেন তার কণ্ঠস্বর একবার হলেও কম্পিত হবে। সেদিন ইলমাজের সেই কথার ভাঁজে তা স্পষ্ট ছিল, তা আরিশ বুঝেছিল। ইলমাজের সেই মিথ্যা বলার কারণ, আরুকে পুনরায় এত বছর পর ফিরে পাওয়ার কারণ সম্পর্কে আরিশের মনে যথেষ্ট সন্দেহ ছিল। তাই ঘটনাকে খানিকটা গভীরভাবে ঘেঁটে তা বিশ্লেষণ করার জন্য আরিশ সেদিন ইলমাজকে মিথ্যা আশ্বাস দিয়েছিল যে সে আরুকে ইলমাজের কাছে ফিরিয়ে দেবে। যদিও বা আরিশ কখনো আরুকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারে না। যেখানে আরিশ আরুকে পাওয়ার জন্য ওর সারা জীবন অপেক্ষা করেছে, তাকে ছেড়ে দেওয়ার কথা আরিশ কখনো ভাবেনি। তাছাড়া আরু ওর জীবনসঙ্গী, ওর প্রিয়তমা, ওর ভালোবাসা।
ইলমাজের বাসা থেকে একরাশ সন্দেহ নিয়ে বেরিয়ে গিয়ে বাইরে এসে দাঁড়াতেই আরিশের মনে হল বিষয়টা একটু গভীরভাবেই ভেবে দেখা দরকার। তাই ইলমাজ যেই বাসায় ভাড়া থাকে সেই বাসার অন্যদের কাছ থেকে খবর নেবে বলে ভাবল, যদিও বা কেউ আদেও সত্যিটা বলতে চাইবে কি তা নিয়ে আরিশের মনে যথেষ্ট সন্দেহ আছে। খানিকটা এদিক ওদিক তাকাতেই দেখল বাসার নিচের তলায় একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলাকে খবরের কাগজ পড়তে দেখতে পেল। তার চোখের চশমাটা নাকের ডগায় এসে পড়েছে, আর সেই অবস্থায় ওনার মুখশ্রী দেখে আরিশ খানিকটা হলেও বুঝল যে মহিলা বিচক্ষণ, মিথ্যা বলতে চাইলেও গুছিয়ে বলতে পারবেন না, তা ওনার মুখের আভায় স্পষ্ট। আরিশ তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিল, আসসালামু আলাইকুম আন্টি, আপনার সাথে একটু কথা বলতে পারি কি? মহিলা বিচক্ষণ থেকে বললেন, কি বলবেন বলুন। আরিশ আর বেশি হেয়ালি আর কথার মাঝে না গিয়ে সরাসরি বলল, আন্টি, এ বাসায় ভাড়া থাকে ইলমাজকে চেনেন? হ্যাঁ চিনি তো, এই সবে কয়েকদিন হলো ছেলেটা তার বউকে নিয়ে এই বাসায় এসেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম প্রেমিকা হবে, তারপর যখন জোরাজুরি করলাম তখন বলল ওটা তার বউ। প্রেমিকা ভেবে আমি আমার বাসা ভাড়া দিতে চাইনি, তারপর জানতে পারলাম ওটা ওর বউ, তাই ভাড়া দিলাম। না হলে এরকম একটা অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মেয়েকে বাসা ভাড়া দেওয়ার কথা কখনো ভাবতেই পারি না। খানিকটা মুখ বাঁকিয়ে বাঁকিয়ে কথাগুলো বলছিলেন। ওনার কথা শুনে বুঝলেন যে ইলমাজের করা সব কাজের মাঝে ইলমাজের বড় কোনো একটা উদ্দেশ্য আছে, সেটা আরিশ ভালোই বুঝতে পেরেছিল। তবে সে উদ্দেশ্যটা কি তা জানার জন্যই আরিশ সানার বিয়ের দিন, যেদিন আরু আরিশকে তার ভালোবাসা ব্যক্ত করতে চেয়েছিল, সেদিন দিন রাত্রে আরুকে ইলমাজের মুখোমুখি করেছিল এবং আরুকে কিছু দিনের জন্য একলা ছেড়ে দিয়ে নিজে নিরুদ্দেশের পথ বেছে নেবার চেষ্টায় ছিল, যাতে ইলমাজ এই মনোবৃত্তিতে চলে আসে যে আরিশ সম্পূর্ণরূপে ওদের জীবন থেকে সরে গেছে এবং সে তার কার্যসিদ্ধি করার জন্য এখন একটা স্টেপ নেবে। কিন্তু সেদিন অন্ধকারের পথের বাঁকে নিজে যাওয়ার পরপর আরিশ একা নির্জন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। তারপরে খানিকটা রাস্তা হেঁটে হেঁটেই যেতে লাগল। ভেবেছিল অনেকদিন পর একটু ভারাক্রান্ত মন নিয়ে খোলা রাস্তা দিয়ে হাঁটবে। জোছনা রাত ছিল সেদিন। গভীর রাতে আকাশের তারাগুলোকে অভিযোগ জানিয়ে মনের কষ্টটা হালকা করবে, তখন হঠাৎ করে নিমেষেই পিছন থেকে এসে কেউ ওর মাথায় বড় কাঠের ব্যাট বা লাঠি জাতীয় কিছু দিয়ে আঘাত করাই জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা হয়েছিল। পিছনে ঘুরে তাকিয়ে দেখার ক্ষমতা না থাকলেও বেশ কয়েকজনের কণ্ঠস্বর কানে ভেসে আসছিল, তাতে যে কেউ বা কারা একত্রিতভাবে পরিকল্পনা করেই ওর উপরে আক্রমণ করেছে। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর বলে উঠল, ওকে মেরে নদীতে ভাসিয়ে দে, পারলে টুকরো টুকরো করে দে, যাতে ওর আর কোনো অস্তিত্ব পাওয়া না যায়। ও হলো এই আরুর আর আমার পথের কাটা, ওর জন্য এই ছেমনিডারে বাগে পাই না, সবসময় চোখে চোখে রাখে, নয়তো কবেই ওকে বিদেশে চালান করে কোটিপতি হতাম। অনেক জ্বালিয়েছে এই ছেলে, আবার জোর করে বিয়েও করল কুত্তার বাচ্চা। এর জন্যই আমার যত সমস্যা। আজকে ও শেষ হলো, মানে এখন শুধু টাকা টাকা আর টাকা। কথাটা আরিশের কান অবধি পৌঁছাতেই পিছন থেকে দুইজন লোক জোরে লাথি মারতেই আরিশ দূরে ছিটকে মাটিতে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত পড়ছে, মাথা ফেটে রক্ত গড়াচ্ছে, হাত পায়ের মাংস ছিলে রক্ত বার হচ্ছে। কষ্টে আরিশের চোখের কোনো বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাঁচার আশা প্রায় হারিয়েই ফেলেছিল। খুব করে মনে পড়ছিল আরুর কথা, ভাবছিল তার আরু পাখিকে বুঝি আর দ্বিতীয়বারের মতো দেখা হল না। আরমান সাহেবের বাকি কথাগুলো হয়তো আর আরিশের কানে এসে পৌঁছাল না, তার আগেই চোখ বন্ধ করে নিল। তারপর কি হলো ওর জানা নেই। কথাগুলো ভাবলেই আরিশের গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানুষের মধ্যে এত হিংস্রতা ওর চোখে ভেসে উঠতেই পরের ঘটনাগুলো ওর চোখের সামনে জ্বলজ্বল করে ভেসে উঠল। যা হয়েছে তাতে ওর জীবনটা রক্ষা করার জন্য আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ আরিশ, আর তারাই হল শুটিং দলের লোকের কয়েকজন আর মিহির। কথাগুলো ভাবছে আর ওর গলা ধরে আসছে। এই কথাগুলো ভাবলেই বারবার ওর চোখে জল চলে আসে। বারবার মনে পড়ে যায় আরু এবং আরশিয়ানের সাথে না কাটানো সময়গুলোর কথা, প্রিয়জনের এমন বিশ্বাসঘাতকতা। তবে ইলমাজের সত্যতা আরিশ আজও জানতে পারেনি। আরমান সাহেবের সবটা আলাদাভাবে বোঝাপড়ার প্রয়োজন, তারপর একান্তেই ইলমাজের সাথে, যাতে দ্বিতীয়বার ইলমাজ আর ওদের জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে আর কখনো ফিরে না আসতে পারে।
তবে ইলমাজের উদ্দেশ্যে যে আরমান খানের মতো হিংস্র নই সেটুকু আন্দাজ করছো পারে আরিশ, তবুও কারণটা কি? কথাগুলো ভাবছে আরিশ, আর ওর হাতে রয়েছে শুটিংয়ের স্ক্রিপ্ট যা কিছুক্ষণ আগে পড়তে পড়তে ওর মনোনিবেশে ব্যাঘাত ঘটল আর পুরনো সব কথা মনে পড়ে গেল। তখনই দরজায় নখ হতেই আরিশ সেদিকে ফিরে তাকাতেই রিঙ্কি বলে উঠল, তোমার সাথে কেউ হয়তো দেখা করতে এসেছে আরিশ। আরিশের ভাবনার ব্যাঘাত ঘটল। রিঙ্কিকে উদ্দেশ্য করে বলল, আবির এসেছে নাকি? রিঙ্কি এবার ভ্রু কুঁচকে বলল, আবির আসলে আমি তোমাকে বলতাম এত সেধে সেধে, ওর কথা বলো না, ওর সাথে ঝগড়া হয়েছে আমার, বাদ দাও এসব। আরে দেখো না, একজন মহিলা এসেছে, সে নাকি তোমার সাথে দেখা করতে চাই। নাম জিজ্ঞাসা করতেই বলল আফসানা বেগম। তুমি কি তাকে চেনো নাকি? হ্যাঁ চিনি তো, উনি তো আমার শাশুড়ি হন। রিঙ্কি এবার খানিকটা মজার ছলে বলল, বাহ, শাশুড়ি এসেছে, এবার তার মানে জামাই আদর পাবে। আরিশ খানিকটা হেসে বলল, তোমার মেকআপ কমপ্লিট? হ্যাঁ, ওই খানিকটা বাকি আছে। ওহহ, আচ্ছা, তুমি ওনার সাথে কথা বলো, আর চা কফির দরকার হলে একটা কল করে দিও। আচ্ছা যাও। রিঙ্কি চলে যেতেই রিঙ্কির অনুমতি পেয়ে আফসানা বেগম খানিকটা হন্তদন্ত হয়ে আরিসের রুমের ভেতরে ঢুকলেন। কিঞ্চিত হকচকিয়ে আরিসের মেকআপ রুমে ঢুকলেন আফসানা বেগম। হঠাৎ করে কেউ দরজা ধাক্কা দিতেই আচমকাই আরিশও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। এতটাই জোরে দরজাটা ধাক্কা মেরেছেন যাতে করে মনে হচ্ছে সব রাগক্ষোভ দরজার ওপর কেউ মেটাচ্ছে। আরিশ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, নিজেকে একটু সামলে নিয়ে উনাকে দেখে সাথে সাথে উঠে দাঁড়াল। নিজের হাবভাবের মাধ্যমে এমন ভাবভঙ্গিও প্রকাশ করতে চায় না যাতে সহজে ওর আসল পরিচয়টা বুঝতে পারে আফসানা বেগম। এখনও তার সঠিক সময় হয়নি, হয়তো আর খুব বেশি দিন নেই। আফসানা বেগম আরিসের রুমের ভিতর ঢুকে চারিদিকে খানিকটা চোখ বুলিয়ে নিলেন এবং খানিকটা বোঝার চেষ্টা করছেন হয়তো যে এই ঘরটা আসলে কিসের জন্য ব্যবহার করা যেতে পারে। খানিকক্ষণ ধরে এদিক ওদিক তাকানো পর তার আর বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে এটা একটা মেকআপ রুম। রুমটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ে এবার সামনের দিকে তাকালেন। আরিসের হাতে ডায়লগের স্ক্রিপ্ট আর একটা হাত পকেটে ঢুকিয়ে রেখেছে। সাদা রঙের ঘরটায় আর আরিসের ফর্সা চামড়ার ওপর কালো রঙের শার্টটা যেন নজর কেড়ে নিচ্ছে। চুলগুলো আগোছালো আর ঠোঁটের নিচের তিলটা আকর্ষণীয়। আরিশকে সামনে দেখি উনি যেন প্রাণ খুঁজে পেলেন। অনেকটা হন্তদন্তভাবে আরিশের সামনে গিয়ে বলল, আরিশ বাবা, কেমন আছো তুমি? তুমি এতদিন কোথায় ছিলে? জানো তোমাকে ছাড়া আমার মেয়ে কতটা কষ্টে দিন পার করেছে। উনার চোখের কোনো জল নোনা জলগুলো জমে আসতে লাগল। মেয়ের কষ্টে কষ্ট পেয়েছেন খুব, এমনটাই বোঝাচ্ছে। আরিশ খানিকটা ভ্রু কুঁচকে উনার দিকে তাকাতেই উনি বলে উঠল, আরিশ বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আফসানা আন্টি, আরুর মা, তোমার শাশুড়ি। আরিশ এবার খানিকটা অবাক চোখে তাকিয়ে বলল, এই আরুটা আবরকে? আরিশের কথা শুনে আফসানা বেগম অবাক হয়ে বললেন, তুমি আরুকে চিনতে পারছে না আরিশ? ও তোমার ওয়াইফ বিনতে আরুশি খান। আরিশ এবার কুচকানো ভ্রু জোড়া প্রসারিত করে বলল, ওহহ, আপনি ওই মহিলার কথা বলছেন। বুঝলাম, আমার মনে হয় ওই মহিলার মাথায় সমস্যা আছে, না হলে কোনো মহিলা একটা পরপুরুষকে নিজের স্বামী বলে দাবি করে বুঝি না। আফসানা বেগম আরিশের কথা শুনে অবাক হয়ে গেলেন। নিজের স্ত্রীকে কেউ পাগল মহিলা বলে না বাবা। তুমি হয়তো জানো না যে ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তুমি ছাড়া এই পাঁচটা বছর আরশিয়ানকে নিয়ে কতটা সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছে। ও যে তোমাকে ছাড়া বাঁচবে না। আরিশ এবার খানিকটা রাগী মুডে বলল, একটা কথা বলি আপনাকে, এই যে আপনাদের এই সংসারের ক্যাচালের মধ্যে আমাকে জড়াবেন না। এমনিতেই উনার পাগলামিতে আমি অনেক প্যারার মধ্যে আছি, আর তাছাড়া ওনাকে আমি দেখিনি আগে আর চিনিও না। আর তাছাড়া আমার নাম আরিশ না, আমার নাম নিহান আবরার, প্রফেশনের দিক থেকে একজন সিনেমার আর্টিস্ট। আফসানা বেগম আরিসের ঠোঁটের খানিকটা নিচে যে তিলটা ছিল সেটা তিনি লক্ষ্য করে বললেন, আমি জানি তুমি মিথ্যা বলছো,
তোমার মুখে এমন মিথ্যা মানায় না বাবা। আরিশের মুখেও এখানে তিল ছিল। তুমি কেন মিথ্যা বলছো? তোমাকে যে মিথ্যা বললে মানায় না বাবা। আমাকে না হয় মিথ্যা বললে মানায় না, আপনাদের মিথ্যা বললে খুব মানায়, তাই না? আরিসের কথা শুনে উনি একটু ভড়কে গেলেন, কাচুমাচু মুখে বললেন, আচ্ছা, তোমার আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু আমি তোমাকে এখন আরিসের ছবি দেখাচ্ছি, তাহলে নিশ্চয়ই তুমি আর আমাকে অবিশ্বাস করবে না। এটা বলে উনি কাপা কাপা হাতে ব্যাগ থেকে ফোনটা বার করে আরিসের একটা ছবি নিয়ে আরিসের সামনে ধরল। এই দেখো বাবা, এটা আরিসের ছবি, হুবহু তুমি। ছবির দিকে তাকিয়ে একবার দৃষ্টিপাত করে ফোনের থেকে চোখ সরিয়ে নিয়ে আরিস বলল, হতেই পারে একই রকম দেখতে দুটো মানুষ এই পৃথিবীতে হয়। আফসানা বেগম অত্যন্ত দাবির সাথে বললেন, না, এমনটা হয় না, এটা কখনো সম্ভব নয়। তাদের মধ্যে হাজারো মিল থাকলেও একটামাত্র পার্থক্য বা ব্যবধান থাকবেই, কিন্তু তোমার আর আরিসের মধ্যে ব্যবধান আমি খুঁজে পেলাম না। এখন বলো, কেন এই লুকোচুরি খেলছো বাবা? দেখুন আন্টি, আমার জনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আর তাছাড়া আমি এখন একটু ব্যস্ত আছি, তাই আপনার কথা বলা শেষ হয়ে থাকলে আপনি এখন আসতে পারেন, আমার এখনও মেকআপ বাকি। আফসানা বেগম ফোনটা ব্যাগে ঢুকিয়ে বললেন, আমি জানি তুমিই আরিস, তাই তুমি যা করছো ভালো করছো না বাবা। এর জন্য যদি খারাপ কিছু হয় বা আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। কথাটা বলে আফসানা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই আরিস উচ্চস্বরে হেসে বলল, সেদিন সবটা সামনে আসবে, সেদিনের জন্য অপেক্ষা করুন আন্টি, আর আমার আরু পাখির কোনো ক্ষতি আমি থাকতে অন্তত হতে দেব না। মিনহাজ সাহেব রুমে ঢোকার পর আরও বেশ খানিকক্ষণ সময় নিল, আর মিনহাজ সাহেবকেও আরও খানিকটা সময় দিয়েছে নিজেকে সামলে নেওয়ার জন্য। প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে। আরশিয়ান চুপচাপ কার্টুন দেখছে, লারার কাছেই বসে আছে। আরশিয়ান দুষ্টামি খুব কম করে, হয়তো আরু যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করে। ছেলের থেকে চোখ সরিয়ে নিয়ে মিনহাজ সাহেবের রুমের দরজার দিকে তাকালো আরু। আর কোনো কিছু না ভেবে উনার রুমের দিকে গেলে, ওনার রুমের দরজায় নক করতেই উনি ভেতর থেকে বলে উঠলেন, কামিং। ওনার কথা শুনে আরু ভিতরে ঢুকল, গিয়ে দেখল ওনার চোখমুখ জুড়ে বিষণ্ণতা, হয়তো কোনো কিছু ব্যাপার নিয়ে নিজের মাঝেই গুমরে গুমরে মরছেন, আর সেটা কাউকে শেয়ার করলে হয়তো স্বস্তি পেত, কিন্তু উনি আরুর সাথে তার মনের দুঃখটা শেয়ার করবে কি আরু সেটা জানে না। আরুকে দেখে উনি আরুকে চেয়ারে বসতে বলে বললেন, এই যে আমার আরু মা, যে তা কেমন আছো তুমি? এই তো আঙ্কেল ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরু ওনার মুখের অবস্থা দেখে বলল, আপনার চোখমুখ কিন্তু বলছে না যে আপনি ভালো আছেন। উনি একটু হকচকিয়ে গেলেন, বিব্রত হয়ে বললেন, না, তোমার ধারণা ভুল, আমি ভালো আছি। আর এসব বাদ রাখো বলে যে কেমন ঘুরলে তোমরা ওখানে? ভালোই স্যার। আরু ওদের ঘটে যাওয়া বিপদের কথা ওনাকে বলল না, বললে হয়তো উনি নিজের চিন্তার মাঝে আরুকে নিয়ে আরও একরাশ চিন্তা করবেন, তাই উনি চুপ রইলেন। ওনার মন মানসিকতা একদম ভালো নেই। আরু একটু থেমে বলল, আই থিঙ্ক আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত, তাই আপনার চিন্তার কারণটা যদি বলতেন স্যার। উনি মুখ থেকে হাত নামিয়ে নরম গলায় বললেন, না, আই এম ওকে। তুমি এটা কাজ করো তো, এই ফাইলটা একটু চেক করে দাও। আরুর দিকে ফাইল এগিয়ে দিয়ে আরু ওনার এমন কাজে বুঝল যে উনি হয়তো কিছু বলতে চাইছেন না, তাই ফাইলটার কথা বলল, আচ্ছা বেশ, উনি যখন বলতে চাইছেন না তখন ওনাকে আর জোর করা ঠিক হবে না। কতটা ভেবে আরু ফাইলটা হতে নিয়ে বেরিয়ে যেতে গেলেই বলল, স্যার, আমার ছেলে এসেছে আজকে, আপনি যদি একবার ওর সাথে কথা বলতেন। আরশিয়ানের কথা শুনে মিনহাজ সাহেবের মুখ চকচক করে উঠল, খুশি হয়ে বললেন, এটা এতক্ষণ বললে না যে, আচ্ছা তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। আরু মাথা নিড়িয়ে বেরিয়ে গেল। স্যার, এখন তো লাঞ্চ টাইম, আপনি কফি খাচ্ছেন যে, লাঞ্চ করবেন না? মিনহাজ সাহেব মাথা নিচু করে বললেন, আমি খুব কষ্টের মধ্যে আছি আরিশ।
উনার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আরিশ বলে উঠল, কি হয়েছে, কোনো সমস্যা? মনে হচ্ছে ব্যক্তিগত কিছু। সমস্যাটা বলুন, আমি যদি কোনোভাবে সমাধান করতে পারি। মিনহাজ সাহেব চোখমুখ কুঁচকে মাথা নাড়িয়ে বলল, আল্লাহ যেন চান না যে এই সমস্যার সমাধান হোক, সেই জন্যই হয়তো বারবার সে আমাকে হাতছানি দিয়ে চলে যায়। ওনার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই ওনার ব্যক্তিগত জীবনে খুবই বড় একটা সমস্যার কথা উনি বলছেন। আরিশ ওনার হাতে হাত রেখে বললেন, আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন। মিনহাজ সাহেব আরিশের হাতে হাত রেখে বলল, আজকে আমার স্ত্রীর সাথে দেখা হয়েছিল আরিশ। আমার ছেলে মেয়ের খোঁজে নিতে চেয়েছিলাম তার কাছে, সে বলল যে সে বলতে পারবে না, আর তার সাথে যোগাযোগ করার জন্য কোনো চেষ্টা না করি। তার সংসার নিয়ে সে ভালো আছে, এত বছর পর সে চাই না তার সংসারটা আর নষ্ট হোক। জানো তো, ওর চোখে জল আর অভিমানের ছাপ স্পষ্ট ছিল, হয়তো আমার মতো সেও বড্ড বেশি কষ্ট পাই। আরিশ অবাক হয়ে বলল, আপনার সেই স্ত্রী যে আপনাকে ছেড়ে চলে গেছিল আপনার সন্তানদেরকে নিয়ে? হমম, সেই স্ত্রী। আজ দীর্ঘ 7 বছর পর তার মুখোমুখি হলাম। এর আগে একবার তাকে তন্ন তন্ন করে খুঁজে পেয়েছিলাম প্রায় 16 বছর আগে, তখন সে সবে তার নতুন সংসারে ঢুকেছে। আমি আজও তাকে ফিরে পেতে চাই, কিন্তু সে চাই না। আরিশ মনে মনে যা সন্দেহ করছে তাই কি ঠিক? যদি তেমনটা হয় তাহলে খুবই খারাপ হবে। মিনহাজ সাহেবের কথা শুনে আরিশের মনে হাজারো কথা ঘুরপাক খেতে লাগল। আজকে ওর আম্মুর বলা কথাগুলো মনে পড়ছে, আর সেগুলোর সাথে মিনহাজ সাহেবের কথার মিল আছে, আর প্রত্যেকটার সাথে এক একটা কথা মেলানোর চেষ্টা করছে। আরিশ সমস্ত কিছু প্রথম থেকে ভাবতে লাগল। আরিশ ফিরে গেল সেই দিনের কথায় যেদিন শপিং মলে ও ওর আম্মুকে চিনতে অস্বীকার করেছিল। আরিশ বাসায় গিয়ে অনেক ভেবেছিল যে ওর আম্মুকে সব বলে দিবে, না হলে পরে জানতে পারলে ওর আম্মু খুব কষ্ট পাবে। তাই সেদিন রাত 1টার সময় আরিশ ওর নিজের বাসায় যায়, গিয়ে ওর আম্মুর সাথে দেখা করে। আরিশের এখনও মনে পড়ে সেদিন ওর আম্মু ওকে জড়িয়ে ধরে প্রায় আধা ঘন্টা ধরে কান্না করেছিলেন অনবরত। এত বছর ছেলের থেকে দূরে থাকার কষ্টটা খুব ভালোভাবে প্রকাশ করেছিলেন তিনি। আরিশ ও ওর আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেছিল অনেক। প্রিয়জনদেরকে ছেড়ে থাকার যে কষ্টটা, সেটা কান্না করে হলেও খানিকটা কমেছিল। কান্না হলো কষ্ট প্রকাশের একটা অনন্য মাধ্যম। আরিশ ওর আম্মুর চোখের জল মুছে দিয়ে বলল, আম্মু এখন কাঁদলে হবে না, এখনও অনেক কিছু করা বাকি। আমি একটা বড় কিছু করতে যাচ্ছি, তবে তার আগে তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, তাই তোমার সাথে আজকে দেখা করতে এলাম। আরিশের ফিরে আসার খুশিতে উনার চোখ জলজল করে উঠল। আরিশের গালে হাত রেখে বললেন, কি বলবি আব্বু, বল, যা মন চাই বল। আমি যেটা বলবো সেটা তোমার শুনতে হয়তো খারাপ লাগবে, এমনকি তুমি আমাকে অবিশ্বাসও করতে পারো, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার ভাই আরমান সাহেব, উনি একজন অপরাধী, নোংরা এবং নিকৃষ্ট একটা মানুষ। উনি নারী পাচারের সাথে যুক্ত, এমনকি নিজের মেয়ে আরও কেউ টাকার জন্য বিক্রি করে দিতে উনি একবারও দ্বিধাবোধ করেননি। সৌভাগ্যবশত আরুর সাথে এখনও কোনো খারাপ ঘটনা ঘটেনি, তবে খুব শীঘ্রই ওর সাথে খারাপ ঘটনা ঘটবে। আর অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যই দীর্ঘ 5 বছর ধরে আমার এই গোপনীয়তা। তাই তুমি আমাকে বাধা দিলেও তোমার কথাটা হয়তো আমি রাখতে পারবো না। আরিশের মা অনিকা খান আরিশের মুখ থেকে এমন কথা শুনেও যেন অবাক হলেন না, বরং চুপ হয়ে রইলেন। তা দেখে আরিশ একবার ওর আম্মুর মুখের দিকে এক পলক তাকিয়ে আবার বলতে শুরু করল, আমি জানি না তুমি আমার কথা কতটা বিশ্বাস করছো কি বিশ্বাস করছো নি, তবে উনি যা করেছেন তাতে উনি শাস্তির যোগ্য। উনি শুধু আরুর সাথে নয়, এমন আরও খারাপ কাজ করেছে আরও মেয়েদের সাথে। উনার জন্য আজ কত মেয়ে নিজের আত্মীয়স্বজনকে হারিয়েছে তার কোনো হিসাব নেই। এই অপরাধের শাস্তি হওয়া উচিত, আর উনার সঙ্গে এই কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এমন কাজ করার সাহস না পায়। অনিকা খান এখনো চুপ। ওনাকে এখনো চুপ থাকতে দেখে আরিশ ওনার হাতের উপর হাত রেখে বললেন, আম্মু তুমি কিছু বলছেন না যে? আমার কথা তোমার বিশ্বাস হলো না তাই না? উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আরু কখনোই আরমান ভাইয়ের মেয়ে ছিল না, এমনকি আহান ও ভাইয়া সন্তান নয়। উনার কথা শুনে আরিশের কপালের ভাঁজগুলো গভীর হল। উনি যা বলছেন তা অনেকটা আজগুবি গল্পের মতো শোনাচ্ছে আরিশের কাছে।
বারবার শুনছে আর অবাক হচ্ছে। আরিশকে আরও অবাক করে দিয়ে অনিকা খান আরও বললেন, ভাইয়া যখন ভাবিকে বিয়ে করে তখন ভাবি হয়তো 3 মাসের অন্তঃসত্ত্বা হবেন আর আহনের বয়স তখন 4 কি 5 বছর। ভাইয়া ভাবিকে পছন্দ করত, তাই ভাবির বাবাকে টাকার লোভ দেখিয়ে ভাবির সাথে ভাইয়ের বিয়ে দিয়ে দেয়। ওনাকে থামিয়ে দিয়ে আরিশ প্রশ্ন করে উঠল, তাহলে আরুর মা মানে আফসানা আন্টির স্বামী, উনি আফসানা আন্টিক এত সহজে ছেড়ে দিলেন? উনি নিজের বউকে কেন নিজের কাছে রাখলেন না? আবার কেন বিয়ে করতে দিলেন? আমি যতদূর জানি ভাবির প্রাক্তন স্বামী একজন পুলিশ অফিসার ছিলেন, উনি দীর্ঘ কয়েক মাস বাসার বাইরে থাকায় সেই সুযোগ নিয়ে ভাইয়া ভাবিকে বিয়ে করে, তারপর দীর্ঘ 7 বছরের জন্য ভাবিকে গৃহবন্দী করে রাখে। যদিও এর মাঝে ঘটে যাওয়া হাজারো ঘটনাগুলো ভয়ঙ্কর, যার কোনো টাই আমার জানতে বাকি নেই। এত কিছু শোনার পর আরিশের মধ্যে সবকিছু জানার কৌতূহল আরও বেড়ে গেল। ও আরও কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আর কি হয়েছিল আম্মু? তারপর অনিকা খান আরিশকে সবটা বললেন। সমস্তটা শুনে আরিসের সারা শরীর শিউরে উঠল। আজ ওর আম্মু ওকে এগুলো না বলেও হয়তো কখনো জানতেই পারত না। নিজেকে কোনো রকম সামলে নিয়ে বলে উঠল, আফসানা আন্টিকে তার হাজবেন্ড আর কখনো খুঁজে পায়নি? পেয়েছিল, তবে ভাবি আর তখন ফিরে যেতে চায়নি। বুঝতেই তো পারছিস যে পরিবেশে চলে গেছিল ভাবি, সেই পরিবেশ থেকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফেরার হয়তো আর কোনো ইচ্ছেই ছিল না আর। তুমি এগুলো আর এত কিছু কি করে জানলে? আমি জানি সব কিছুই, আর তুই যা করছিস তাতে আমি মোটেও রাগ করিনি, বরং তাকে সমর্থন করছি। আমার ভাই যদি সত্যিই এত নিকৃষ্ট মানের কাজ করে থাকেন তাহলে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। এতে তোকে যতটা সাহায্য করার হয় আমি করব, সব সময় তুই আমাকে পাশে পাবি। আরিশ ওর আম্মুর কোলে মাথা রেখে বলল, আমি আমার আরু পাখিকে আর আরশিয়ানকে খুব ভালোবাসি আম্মু, আমি আর ওদেরকে হারাতে চাই না। ওকে আর আরশিয়ানকে হারালে আমি আর বাঁচব না। আরিশের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, সব ঠিক হয়ে যাবে, তবে একটা জিনিস ভেবেই ঘৃণা লাগছে যে আমার ভাই নিজের কার্যসিদ্ধি করার জন্য তার বোনের ছেলেকে মেরে ফেলতেও পিছুপা হয়নি। কথাটা বলে উনি ফুপিয়ে কেঁদে ফেললেন। আরিশ ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এসব পুরনো কথা ভাবলেই ওর শরীর শিউরে ওঠে। আরিসের ভাবনা ভাঙিয়ে মিনহাজ সাহেব বলে উঠলেন, তুমি কি আমার কথা শুনছ আরিশ? আরিশ নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, শুনছি তো। আরিশ নিজের কৌতূহলটাকে ভাঙার জন্য প্রশ্ন করে উঠল, আপনাকে একটা কোশ্চেন করতে পারি? ইয়া, শিওর, বলো। আপনার ওয়াইফের নাম কি? বলতে চাইছি আপনার মুখ থেকে তো ওনার কথা সেইভাবে শোনা হয়নি, আর আজকে আপনি যখন বলছেন তাই জানতে ইচ্ছা করল আর কি। তাছাড়া আপনার ওয়াইফ আপনাকে হঠাৎ ছেড়ে চলে গেল কেন? আর আপনাদের কোনো সন্তান ছিল না? ওনার চোখের কোনো জল, উনি চোখের জলটা মুছে আরিশকে বললেন, সে অনেক বড় কাহিনী, আজ নয়, এটা অন্য একদিন বলবো তোমাকে। আচ্ছা, তা না হয় বুঝলাম, তা আপনার ওয়াইফের নামটা বললেন না তো? আর আপনার ছেলে মেয়ের ব্যাপারে কিছু? ওর নাম আফসানা। আমার তখন চিটাগঙ্গে ডিউটির জন্য আমি 5 মাস বাসার বাইরে ছিলাম। আমার একটা ছেলে ছিল, তার নাম আহান, তখন তার 5 বছর বয়স ছিল। আর আমার স্ত্রী সেই সময় প্রেগনেন্ট ছিল। কোনো এক সময় জোতে পেরেছিলাম যে আমার একটা মেয়ে হয়েছে, তবে তাকে এখনো দেখে উঠতে পারিনি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ রয়ে গেল। এটুকু বলতে না বলতেই আরিশ ওনাকে থামিয়ে দিল। এরপর যা ঘটেছে তার সবই আরিশের জানা। এই নোংরা ইতিহাস শোনার মতো আর ধৈর্য আরিশের মাঝে নেই, তাই মিনহাজ সাহেবকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল, আপনি পুরনো সবকিছু ভুলে যান, তবে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, আপনার সাথে আজকে আন্টির দেখা হয়েছে তাই না? আপনি আজকে ওনার থেকে কিছু জানতে চাননি? আমি তার কাছ থেকে কেবল মাত্র একটাই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে আমার মেয়ের নামটা কি। সবকিছু জানলেও আমি তার নামটা জানি না। জানলে হয়তো বেঁচে থাকতে একটু হলেও শান্তি পেতাম, না হয় তাকে একবার খুঁজে বার করার চেষ্টা করতাম আর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম যে
আমি তোমার খুব কাছের কেউ না হতে পারলেও কখনো তোমার কাছের একজন ছিলাম। উনার কথার মধ্যে দিয়ে একরাশ বুকচেরা কষ্ট বেরিয়ে আসছে, সুন্দর মুহূর্তটা যেন নিমিষের মধ্যে কষ্টে ভরে গেল। লাঞ্চ টাইমে আজকে আরশিয়ান আর লারা বেরিয়েছিল লাঞ্চ করার জন্য। ওদের অফিসের কাছেই রেস্টুরেন্টটা। ওদের লাঞ্চ কমপ্লিট। লারা আর আরশিয়ান বাইরে দাঁড়িয়ে আছে আর আরু টাকা পে করে রেস্টুরেন্ট থেকে বেরোতে গেলেই হঠাৎ আরিসের মতো কাউকে দেখে থেমে গেল। ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেই বুঝল যে সেটা নিহান আর তার সামনে বসে আছে মিনহাজ সাহেব। মিনহাজ সাহেবের সাথে আরিসের যোগসূত্রটা ঠিক কোথায় তা আরু বুঝতে পারল না। তবে এটা ও পরে মিনহাজ সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করে জানবে, এটা ভেবে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আফসানা বেগম বাসায় ঢুকতেই আরমান সাহেব গলা খাকিয়ে বলে উঠলেন, কোথায় গিয়েছিলে? আফসানা বেগম আরমান সাহেবের দিকে কড়া নজরে তাকিয়ে বলল, আরিসের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন, তোমার কোনো সমস্যা? আফসানা বেগমের এমন কথা শুনে আরমান সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আরিস কোথা থেকে আসবে আবার? নিজের চোখের সামনে আরিসকে যে কে মরতে দেখেছিলেন, উনি এবার ভয় পেয়ে গেল। ওনার কথাগুলো জড়িয়ে আসছে আর সেভাবেই বলল, তুই কি মজা করার আর জায়গা পাস না? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? কোথা থেকে আসবে আবার আরিস? সে তো নিখোঁজ। হারিয়ে যাওয়া মানুষের ফিরে আসতে সময় লাগে না, সেটা হয়তো তোমার জানা নেই। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে যেতে গেলেই আরমান সাহেব বলে উঠল, তার সাথে কি কথা হলো? সে কি আবার ফিরে আসবে নাকি আসবে না? আর কোথায় বা থাকে সে দাবি করেছে যে সে আরিস নয়, তার নাম নিহান। তবুও আমি জানি সে আরিস, বনানী 1 নাম্বার রোডে থাকে। তুমি চাইলে তার সঙ্গে দেখা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারো। যদি এটুকু একটা ভালো কাজ করো তাহলে হয়তো তোমার দ্বারা আমার মেয়ের জীবনটা বেঁচে যায়। আরমান সাহেব ভাবতে বসে গেলেন, কোনো উত্তর দিলেন না। এখন কি করা যায়? আবার আরিসকে মারতে হবে, অথবা কালকের মধ্যেই আরুকে পাচার করতে হবে, তারপর না হয় আরিসকে মারবে। আফসানা বেগম ওয়াশরুমে ঢুকে গেলেন। নিজের মনেই বিড়বিড় করতে আরম্ভ করলেন, তোমার কুকর্মের জালেই তোমায় ফাঁসাবো। তারপর তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো ছেলে? শোনো, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার কথায় ভয় পেয়ে যাচ্ছি তাহলে সেটা ভুল। আর তুমি কি ভাবলে তুমি যা বলবে আমি তাই করব? কখনো না। আমার তো তোমাকে প্রথম থেকেই সুবিধার মনে হয়নি। না হলে কোনো ছেলে একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করতে চাই এটা জানার সত্ত্বেও তার সন্তান আছে, তুমিও সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বার হবার চেষ্টা করছো, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। ইমরান সাহেবের আহত ভঙ্গিমায় বলা কথাগুলো শুনে পৌশাচিক ধারায় হেসে উঠল ইলমাজ। ওনার দগদগে ক্ষততে লবণ ছেটানোর কাজটা বেশ ভালোভাবেই করছে ইলমাজ, যদিও এতে ওর আনন্দটা আরও দ্বিগুণ হচ্ছে। মনের আনন্দের মতো বড় আনন্দ আর কোনো কিছুতেই নেই। মন খুশি তো পুরো পৃথিবী তোমার কাছে এমনই। ইলমাজ বেশ কৌতুক সুরে বলল, টাকা পয়সা বেশ ভালোই কামাচ্ছেন, কখনো এই মেয়েকে বিদেশে উড়িয়ে কখনো নিজের মেয়েকে উড়িয়ে। কথাটা বলে ইলমাজ পুনরায় মজার ছলে বলল, ওপস, সরি, একটু ভুল বলে ফেললাম। নিজের মেয়েকে তো আজকে চালান করবেন তাই না? আরমান সাহেব গর্জিয়ে উঠলেন। ওনার পরিকল্পনা ইলমাজ কি করে জানল সেটা ওনার বোধগম্য হচ্ছে না, তাই রাগের মাত্রাটাও ক্রমাগত স্বাভাবিকের তুলনায় বেড়েই চলেছে। এই ছোকরা, তুমি আমার সাথে মশকরা করো হে? তোমাকে আমি দেখে নেব। আমাকে কি আর করবেন? নিজের জামাইকেই মারার চেষ্টা করেও মারতে পারলেন না, কম চেষ্টা করেছেন বলুন তো? একবার না দুইবার মারার চক্রান্ত। আমি আরিসকে মারতে যাব কেন? ওকে মেরে আমার কি লাভ? লাভ তো আপনারই। আরিস মরলে আপনার মেয়ে আরুকে সুরক্ষা দেওয়ার আর কেউ রইলই না যে। আরমান সাহেব চুপ করে রইলেন। ইলমাজ এত কিছু জানল কি করে সেটা ভেবেই উনি অবাক হয়ে যাচ্ছেন। বেশি কথা বলতে চাইছেন না,
বেশি কথা বললে আবার মুখ ফসকে যদি বেকায়দায় কিছু বলে ফেলেন তাহলে তখন সবটা ঘেটে ঘ হয়ে যাবে, তার তখন সামলানো মুশকিল হয়ে যাবে, তাই এখন চুপ করে থাকাই শ্রেয়। ওনাকে চুপ থাকতে দেখে ইলমাজ করুণ সুরে বলল, আপনি খেলোয়াড়টা বড্ড কাঁচা, কাজ করে কাজটা ঠিকঠাক হবে কি সেটা ভাবেন না আপনি। সেই ভাবনা আপনার থাকলে তাহলে আজ এই আরিশ নামের আমার আপনার পথের কাঁটাটা থাকত না। সে যাই হোক, আপনি হয়তো জানেন না যে কালকে রাত্রে আরিশকে মারার জন্য আপনি যে লোকটা পাঠিয়েছিল সে মারা গেছে, আর লোকটা আমার পুষে রাখা লোক ছিল। তাকে যদি কেউ আলাদা করে টাকা পে করতে চাই তাহলে তার আর কি দোষ বলুন তো। কথাটা শুনে আরমান খানের গলা শুকিয়ে এলো, শুকনো একটা ঢোক গিলে বলল, তুমি এসব কি করে জানলে? ইলমাজ হেসে বলল, আপনি তো দেখছি মহা পাগল। আরে আমি এক্ষুনি না বললাম লোকটা আমার, সে আমার কথা শুনবে? আপনি তো কেবল তাকে অন্ধের মতো টাকা দিয়েছেন। আর একটা কথা জানাই, সে কিন্তু এখনো মরেনি, সে বেঁচেই আছে। আচ্ছা মানছি সে তোমার লোক, তুমিও তাকে টাকা দিয়েছ আর আমিও তাকে টাকা দিয়েছি, তারপরেও কাজ হলো না কেন? রাগে চেঁচিয়ে ওনার এমন চিৎকার শুনে ইলমাজ বলল, এই আপনি কাকে ধমকাচ্ছেন হম্মম? এটা মনে রাখবেন, আপনাকে ফাঁসানোর জন্য ওই একটা লোকই কাফি। তাই আমার ওপর গলা উঁচু করে কথা বললে কিন্তু আমি সহ্য করব না। আরুকে বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর আশা সব ভাসিয়ে দেব। এখন তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ এসব বলে? যদি বলি তাই, তোমার উদ্দেশ্য কি? কি চাইছ তুমি? আর হঠাৎ তুমি আমার সাথে এমন করছো কেন? টাকা? আমরও টাকা চাই। আরুকে পাচার করে যে টাকাটা আপনি একা আত্মসাৎ করবেন বলে ঠিক করেছেন, শুধু তার ভোগীদার হতে চাই আর কিছু না। 50-50। যদি না দিই তাহলে কি করবে? তাহলে যা হবে তার জন্য প্রস্তুত থাকবেন। আরমান সাহেব ভয় পেয়ে গেলেন বিভৎস। উনি যদি এই নারী পাচার কাণ্ডে একবার জড়িয়ে যায় তবে উনি নিজে সম্পূর্ণ রকমভাবে ফেঁসে যাবেন। জেলে গেলে আরুর প্রতি ওনার রাগ মিটবে না, আর আরুর টাকাও ভোগ করা হবে না, আর না আরুর ছেলেকে এতিম রূপে দেখতে পারবে। কথাগুলো ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই আর বেশি কিছু না ভেবে বলল, আমি 30% তোমাকে দিতে পারি, তার 1%ও বেশি নই। ওকে আঙ্কেল, জেলে আপনার সাথে দেখা করতে একদিন যাব ইনশাআল্লাহ, আর সাথে এক বটুয়া পান ও নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইলমাজ ফোন কাটতে গেলেই আরমান সাহেব বলে উঠলেন, আচ্ছা 40%। উহুম। তুমি আমাকে কথা দাও এই ঘটনার পর আর কখনো আমার কোনো ব্যাপারে তুমি হস্তক্ষেপ করতে আসবে না। উহুম, একদম না। আর আমার তার কোনো দরকারও পড়বে না, সে নিয়ে নিশ্চিন্তে থাকুন। হম্মম, কিন্তু তুমি তো এখনো বললে না যে আরিশকে কালকে মরল না কেন? আরিশ কালকে ওর ফ্ল্যাটে ফেরেনি, ওখানে ওর বদলে ওর ফ্রেন্ড মিহির বলে কেউ একজন ছিল। মিহিরকে আরিশ ভেবে ছুরি চালানোর আগেই মিহির জেগে যায়। কিন্তু আমি এত কাঁচা কাজ যে করি না, আমি অনেক খোঁজ নিয়েই আমার লোককে পাঠিয়েছিলাম। তাহলে এমনটা হয় কি করে? আমার মনে হয় তুমি আমার সাথে ডাবল গেম খেলছ। উইমা আঙ্কেল, এসব কি বলছেন? আমি আপনার সাথে ডাবল গেম খেলব? আস্তাগফিরুল্লাহ। কথাটা বলে হাসতে লাগল। আরিশ সত্যিই কালকে ফ্ল্যাটে ফেরেনি, আপনাকে হয়তো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আরমান সাহেব দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। আমি একবার শুধু সামলে উঠি, এক এককে দেখে নেব। আমাকে কিছু বললেন আঙ্কেল? না, তোমাকে আর কি বলবো, আমার সর্বনাশ করার তা তো তুমি করেই ফেলেছ, আর কি বাকি আছে? হে, এই কথাটা একদম ঠিক বলেছেন। আপনাকে আমি তো অর্ধেক লুটেই নিয়েছি। সেসব ছাড়ুন, আর আগে বলুন আপনার সাথে আমি কোথায় দেখা করব? তুমি আমার সাথে দেখা করবে মানে? আমার সাথে দেখা করে তোমার কাজ কি? উইমা, টাকা পয়সার ব্যাপার আছে না? আর তাছাড়া আপনার মেয়ে আরু মানে আমার প্রাক্তন প্রেমিকা কালকে যে দেশ থেকে লোপাট হয়ে যাবে তার আগে আমি তার সাথে একবারও দেখা করব না। তাকে জানাবো না যে তার এই অন্ধকার ভবিষ্যতের জন্য আমার হাত ঠিক কতটা।
যতই হোক ওর জন্যই একদিন ওই আরিশ আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছে, তা কি করে ভুলি? সেই মার আমি আজও ভুলিনি। যাই হোক, আর একটা জিনিস জানার ছিল। কি? আরু সহ আর কতজনকে লোপাট করছেন? সেসব আমি তোমাকে বলতে যাব কেন? তোমার যতটা দরকার তুমি জেনেছ। আচ্ছা ছাড়ুন, বলতে হবে না। কটার সময় আমি এয়ারপোর্টে যাব? আর টাকা কিন্তু কালকেই চাই আমার, কোনো কিন্তু শুনতে আমি পারব না। রাত 11টা, আর টাকা কি পালিয়ে যাচ্ছে নাকি? ওটা পরেও নিতে পারবে। আমি কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজেকেও না। আর টাইমটা বেশ ভালো, আপনার সাথে খুশিতে জমিয়ে ডিনার করা যাবে। এই ছেলে মজা কর আমার সাথে, বেয়াদব কোথাকার, ফোন রাখো। আরমান সাহেব গজগজ করতে করতে ফোনটা কেটে দিল। আরমান সাহেব ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, আগে যদি জানতাম যে এভাবে ছুঁচ হয়ে ঢুকে ফালবার হবে তাহলে আগে একেই মারতাম। যত সব আজাইরা আমার কপালেই জোটে। ইলমাজ ফোনটা কেটে দমফাটা হাসি দিয়ে বলল, সরি আরু, হোয়াটেভার আই ডান উইথ ইউ। কথাটা বলে সিগারেট ধরালো। সিগারেটটা হাতে নিয়ে মৃন্ময়ীর বড় করে বাঁধিয়ে রাখা ছবিটার সামনে গিয়ে দাঁড়াল। পাশে ওর ছেলে কাঁদছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, ইলমাজের সন্তান আছে, ও একা নই। মৃন্ময়ী তিতিনকে জন্ম দেওয়ার সময় মারা যায়, তারপর থেকে ইলমাজ আর ওর ছেলে দুজনই একা। চলবে।